ইনি হলেন রঘু। রঘু মণিপুর বলে একটা গ্রামে থাকতো। তাদের সাংসারিক অবস্থা খুবই খারাপ, তারা খুবই গরিব ছিল। ইনি হলেন তার স্ত্রী আর তার মেয়ে, তারা দুজনে আর মেয়ে। কই গো গিন্নি, একটু চা দাও দেখি, মাথাটা খুব ব্যথা করছে। কি বলছো গো? বাড়িতে তো একটুও চিনি নেই, কি দিয়ে চা করে দেবো তোমায়? যাও, একটু চিনির ব্যবস্থা করলে ভালো হতো না? একটু বাড়িতে কিছু নেই, মেয়েটাকে তো কিছু খেতে দিতে পারিনি সকাল থেকে, কি বা দেবো, কিছুই তো নেই। ও, চিনি নেই? থাকবে বা কি করে? আমি তো দুদিন আগে অল্প মতো চিনি এনেছিলাম, সেটাও তো ফুরিয়ে গেছে। কি করব বলো? এখন তো এই বছর তো চাষের অবস্থা ভালো না, আর কেউ মাঠে ঘাটে কাজেও ডাকছে না, তাই রোজগারও হচ্ছে না। কি দিয়ে বা আমি চিনি আনবো? মেয়েটাকেও ভালোভাবে কিছু খেতে দিতে পারছি না। তুমি ওরকম করে বলো না, এটাতে তোমার তো কোনো দোষ নেই। দেখি দেখি ওই বাবুর বাড়িতে যদি কিছু কাজ থাকে, আমি কাজ করি, তারপর কিছু নিয়ে আসবো বাড়িতে খাবার জন্য। এটা কি বলছো? তুমি লোকের বাড়ি কাজ করবে? আমি এমন এক স্বামী যে তোমাকে ভালোভাবে খেতে দিতেও পারি না, আর মেয়েটাকেও ভালোভাবে রাখতে পারি না, কিছু খাবারের জন্য সেটাও এনে দিতে পারছি না। কি আর করব? দেখি কিছু যদি জোগাড় করতে পারি, আমি একটু বাইরে যাই। তারপর রঘু বাইরে চলে যায় কিছু খাবারের উদ্দেশ্যে। আর তার বউ, সেও বড়বাবুর বাড়ির কাজের জন্য বেরিয়ে যায়। রঘু জঙ্গলের দিকে যায়, কিন্তু সে বুঝতেই পারে না সে পথ চলতে চলতে কখন জঙ্গলের গভীরে চলে এসেছে। কিছুক্ষণ পর রঘু একটা কথা ভাবতে ভাবতে সে আরও ভেতরে এগিয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, আমি এমন একজন মানুষ যে নিজের ছেলে বউয়ের খাবার জোটাতে পারি না। আমি এমন এক মানুষ যে নিজের বউকে লোকের বাড়ি কাজ করায়। এইসব কথা ভাবতে ভাবতে রঘু একটা তারপর রঘু একটা গাছের ছায়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের সুখে কাঁদতে থাকে। সে খুবই কান্না করে, ভেঙে পড়ে। কিন্তু তখনই তার পাশের একটা গাছ, যে গাছের তলায় সে দাঁড়িয়েছিল ছায়ায়, সেই গাছ হঠাৎ করে কথা বলতে শুরু করে। কিন্তু সে বুঝতে পারে না যে তার সঙ্গে কে কথা বলছে। তাই সে চারিদিকে ঘুরে ঘুরে দেখে যে আমার সঙ্গে কে কথা বলছে। তারপর সেই গাছ আবার কথা বলে। এদিক ওদিক কি খুঁজছো? এই যে, এই দিকে তাকাও, তোমার সামনে যে গাছ রয়েছে তার দিকে তাকাও। আমি হলাম গাছ দেবতা, মানে গাছেদের দেবতা। তুমি এত কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তুমি এত ভেঙে পড়েছো? আমায় সব বলো, আমি তোমায় সাহায্য করতে পারি। তারপর রঘু গাছ দেবতাকে সব কথা খুলে বলে। তারপর গাছ দেবতা তাকে তারপর গাছ দেবতা বলে, শোনো, এই ঘর দিলাম তোমায়, এটা হচ্ছে জাদুর ঘর। এটা তুমি বাড়ি নিয়ে যাও, আর তুমি যখন যা চাইবে তুমি এইখান থেকে নিয়ে নিতে পারো। বললে সেই জাদুঘর তোমাকে সেই উপহার দিয়ে দেবে। কিন্তু মনে রাখবে, এটা কোনো
অসৎ ব্যবহার করা যাবে না। কিন্তু আমি জানি, আমার বিশ্বাস তুমি কোনো অসৎ ব্যবহার করবে না। যদি অসৎ ব্যবহার করো তাহলে তোমার কাছে এই ঘর থাকবে না। আর তুমি যেটা বললে খাবারের অভাব, তোমার খাবারের অভাব কোনোদিনই হবে না। এটা তোমায় আমি আশীর্বাদ করছি। তারপর রঘু সেই ঘট নিয়ে বাড়ির দিকে এগিয়ে যায়। তারপর সে বাড়ি গিয়ে রঘু জাদুর ঘট নিয়ে বাড়ি পৌঁছে যায়। তারপর কই গো গিন্নি, কোথায় গেলে? এইদিকে আসো একবার। কি হয়েছে কি? এত তো চেঁচাচ্ছ কেন? কিছু কি খাবার জোগাড় করতে পেরেছ, নাকি এমনি ফিরে এলে? না গো না, আমি খাবারের জোগাড় করে নিয়েছি। তারপর রঘু তার স্ত্রীকে সব কথা খুলে বলে। তার স্ত্রী অনেক খুশি হয়। তারপর রঘু আর তার স্ত্রী মিলে একটা গ্রামে দোকান খোলার সিদ্ধান্ত নেয়। তার স্ত্রী বলে, শোনো, এই গ্রামে যে দোকান আছে সেখানে তো অনেক দাম দিয়ে অনেক মানুষ কিনতে পারে না, অনেক দাম নেই, আমরাও কিনতে পারি না। তাহলে চলো গ্রামে একটা দোকান খুলি, যেখানে কম দামে সবাইকে সব কিছুই দেওয়া হবে, চাল ডাল সব কিছুই, আর আমাদেরও লাভ হবে, আর যারা খেতে পায় না, কিনতে পারে না, তাদেরও উন্নতি হবে, তাদেরও উপকার হবে। তারপর তারা দুজনাতে একটা দোকান ব্যবস্থা করে দোকান খুলে ফেলে। এইভাবে তাদের দিন চলতে থাকে। তারা খুবই ভালো থাকে আর খাবারের অভাব হয় না। এরপর এইসব ঘটনা দেখে ওই গ্রামেরই এক মোড়ল মশাই এইসব রঘুর এইসব দেখে সে একটু কৌতূহল হয়। সে বলে, এ কি, কদিন আগে তো রঘু খেতে পড়তে পারতো না, এখন একটা দোকান খুলে ফেললো। এখন দেখি গ্রামে আর কারো করে কাজও করে না, মাঠে ঘাটে কাজও করে না, এখন দোকানেই সবসময় থাকে। কিন্তু এত পয়সা, এত টাকা কোথায় পেল রঘু? না, আমাকে দেখতে হচ্ছে ব্যাপারটা কি। এইভাবে তো চলতে দেওয়া হবে না। গ্রামের লোক তো আমার দোকানে আর কিছুই নিচ্ছে না, সব তো রঘুর দোকানেই নিচ্ছে। এই বলে সে রঘুর ওপর সন্দেহ হয়। তাই সে ঠিক করে রঘুকে নজরদারি করবে। তারপর রঘুর পেছন পেছন সে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে গাছ দেবতা থাকে। তারপর মশাই রঘুকে সব গাছ দেবতার সঙ্গে সব কথা শুনে ফেলে। তাই সেও রঘুর মতোই নাটক করতে থাকে। আর তখনই গাছ দেবতা জেগে যায় আর বলে, এ কি, তুমি কাঁদছো কেন? আর তোমার কি হয়েছে? গাছ দেবতা, আমি খুব কষ্টে আছি, আমার যে পরিবারে খুব কষ্ট, আমার কিছু সাহায্য করুন গাছ দেবতা। সাহায্য? আর তোমাকে? কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে না যে তুমি কষ্টে আছো। তোমার পোশাক আশাক, গলায় চেন, এইসব তাহলে কোথা থেকে এলো? ও আচ্ছা, তাহলে আমাদের আর রঘুর কথা তুমি সব লুকিয়ে লুকিয়ে শুনেছো। বেশ ঠিক আছে, আমি তোমায় সাহায্য করতে পারি, তারপরেও তোমাকে আমি সুযোগ দিতে পারি। কিন্তু মনে রেখো, আমি যে ঘরটা দেব সেই ঘরটা থেকে কোনো অসৎ ব্যবহার করা চলবে না। যদি তুমি এই ঘর দিয়ে কোনো অসৎ ব্যবহার করো, অসৎ কাজ করো, তাহলে তারপরের দিনই এইটা তোমার কাছে আর থাকবে না। এই বলে মোড়লমশাই সেই ঘট নিয়ে বাড়ি চলে যায়। তারপর বাড়ি গিয়ে সে খুব খুশি হয় আর অনেক কিছু তার স্ত্রীর জন্য কিনে নিয়ে আসে। মালা, কানের দুল
ইত্যাদি অনেক কিছু কিনে তারপর সেইগুলো রেখে সেই ঘট আর মালা কানের তার খাটের উপর রাখে, হাতে শুয়ে পড়ে। রাত্রি হয়ে যায়, সে অনেক নিদ্রায় চলে যায়, অনেক গভীরে ঘুমাচ্ছিল। তখন তারপর দিন সকালে উঠে সে দেখতে পায় তার বিছানায় অর্থাৎ খাটে সেই সকল কিছুই নেই। তখন সে ভাবতে থাকে আর গাছ দেবতার কথা মনে পড়ে যায়। অসৎ ব্যবহার করলে কোনো কিছুই তার কাছে থাকবে না। সে কথাটা এমনি নিয়ে নিয়েছিল, ভেবেছিল মিথ্যে কথা, এটা আবার হয় নাকি। তাই সে তাড়াতাড়ি করে গয়না গাটি সব কিনে নিয়েছিল। কিন্তু সে এখন বুঝতে পারে যে গাছ দেবতার কথা সত্যি। তাই সেই অনুতাপে সে খুব কাঁদতে থাকে আর নিজের ভুল বুঝতে পারে। অন্যদিকে রঘু আর তার স্ত্রী ও তার মেয়ে অনেক সুখে শান্তিতে ঘর করে। তাদের খাবারের আর কোনোদিনই অভাব হয় না। তারা সুখ স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে থাকে। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাও। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে লিখে দিও। আজকের মতো এই পর্যন্তই।